শুভ অপরাহ্ন। অধ্যয়ন পরীক্ষা বিষয়ক অনুষ্ঠান পরীক্ষা প্রস্তুতির ২৭৭তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন প্রাথমিক শিক্ষা সমাপনী এই পরীক্ষাকে সামনে রেখে আমাদের এই আয়োজন আমরা গত দুটো পর্ব থেকে শুরু করেছি। আজকেও সে সূত্রে আমরা আগে যেমন বলেছিলাম আজকেও বলছি, আমরা আজকে বাংলা নিয়ে কথা বলবো। বাংলা বিষয়ে কথা বলবার জন্য স্টুডিওতে আমরা দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। সুপ্রিয় দর্শক, তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। তার আগে বলছি, আপনারা জানেন যে প্রাথমিক শিক্ষা সমাপনী এই পরীক্ষা নিয়ে আমাদের নানা রকমের জিজ্ঞাসা আছে, বিশেষ করে অভিভাবকদের যে চিন্তা, এবং এই চিন্তাটি প্রায় দুশ্চিন্তায় পরিণত হয়ে যায়। কেমন করে পরীক্ষা হবে, কি কি পরিবর্তন এলো, নানা কিছু। আমাদের অতিথি যারা আছেন তারা এই বিষয়ে কথা বলবেন, কিন্তু তার আগে বলছি, আপনারা যারা টেলিফোনে কথা বলবেন, প্রশ্ন জিজ্ঞাসা করবেন আমাদের অনুষ্ঠানে, টেলিভিশনের পর্দায় যে ফোন নাম্বারগুলো দেখতে পাবেন সেই ফোন নাম্বারগুলো আপনারা ব্যবহার করবেন, এবং যখন ফোন করবেন তখন অবশ্যই আপনি আপনার টেলিভিশনের শব্দ নিঃশব্দ করে নেবেন। সুপ্রিয় দর্শক, আরেকটু বলে নেই যে আপনারা যদি একটু কাগজ কলম সঙ্গে রাখেন তাহলে আমার মনে হয় কিছুটা হলে উপকৃত হবেন। আসুন পরিচিত হয়ে নেই কারা আছেন স্টুডিওতে অতিথি হিসেবে। আমার ডান দিকে আছেন দিদার চৌধুরী। দিদার চৌধুরী তিনি জাতীয় পুরস্কার প্রাপ্ত শ্রেষ্ঠ শিক্ষক, আর দীর্ঘদিন ধরে লেখালেখি করছেন, এ বিষয় নিয়ে ভাবছেন। আমার বাঁ দিকে আছেন হাসিনা মমতাজ। হাসিনা মমতাজ তিনি সহকারী শিক্ষক, বাংলা পড়িয়ে থাকেন। তিনি কর্মরত আছেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকায়। সুপ্রিয় দর্শক, আমরা দুজন শিক্ষককে সঙ্গে পেয়েছি। আমি প্রথমেই দিদার চৌধুরী, তাকে জিজ্ঞাসা করব, এই যে পরিবর্তন, আমরা জানি যে গত বছরের চাইতে এবার কিছুটা পরিবর্তন আছে, বিশেষ করে বাংলাকে সামনে রেখে যদি এই পরিবর্তনটা আপনি একটু বলেন। ধন্যবাদ ডক্টর সৌমিত্র। সূচনা লগ্নে বেশ চমৎকার একটা প্রশ্ন করেছেন। আসলে আমরা যদি একটু লক্ষ্য করে থাকি আমাদের এবারকার প্রশ্ন কাঠামো এবং নম্বর বিভাজনের দিকে, তাহলে খুব সহজে আমরা বুঝে নিতে পারি যে এবার গতবারে ছিল অনুচ্ছেদ পড়ে 1, 2, 3 ও 4 নং ক্রমিকের প্রশ্নগুলোর উত্তর লেখো, আর এবারে হয়েছে প্রদত্ত অনুচ্ছেদ কিংবা কবিতাংশ পড়ে 1, 2, 3, 4 ও 5 নম্বর প্রশ্নের উত্তর লেখো। আর এটা দেয়া থাকবে ওই অনুচ্ছেদ কিংবা কবিতাংশটা পাঠ্য বই বহির্ভূত, অর্থাৎ আমাদের এই পঞ্চম শ্রেণীর জন্য যে পাঠ্য বইটা আমাদের আছে এই পাঠ্য বইয়ের বাইরের থেকে, তবে পাঠ্য বইয়ে যে আর্টিকেলগুলো আছে কিংবা আমাদের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের উপযোগী যে কোনো একটা অনুচ্ছেদ কিংবা কবিতার অংশ এখানে দেয়া থাকবে, আর সেই অনুযায়ী 5টা প্রশ্ন থাকবে। এই 5টা প্রশ্নের মধ্যে গতবারের মতো সবগুলোই ঠিকই আছে, শুধু একটু পরিবর্তন হয়েছে 5 নাম্বার যোগ্যতা ভিত্তিকে আবেদনপত্র অথবা চিঠি লিখন। তো সম্ভবত আমাদের অভিভাবক মহল এবং আমাদের শিক্ষার্থীরা একটু সমস্যা এখানে অনুভব করছেন। সেটা হলো এই অনুচ্ছেদ থেকে না হয় প্রশ্নের উত্তর লেখা গেল, শূন্যস্থান পূরণ করা গেল, বহু নির্বাচনী প্রশ্নের উত্তর দেয়া গেল, কিন্তু আবেদনপত্র বা চিঠি এই নিয়ে অনেকে প্রশ্ন এমনিতেই মনে আসার কথা। তো এই ব্যাপারে আমি এইটুকু পরামর্শ ওদের আশ্বস্ত করতে চাই, এই ধরনের আবেদনপত্র বা চিঠি লেখার ক্ষেত্রে এবং অনুচ্ছেদটাও ধরে নিতে হবে এমন একটা অনুচ্ছেদ দেয়া থাকবে যে অনুচ্ছেদ পড়ে চিঠিও লেখা যাবে কিংবা আবেদনপত্রও লেখা যাবে। সেরকম নমুনা আমরা ধরতে পারি যে আমাদের অনুচ্ছেদটা প্রকৃতি বিষয়ক হতে পারে, আমাদের বিনোদন বিষয়ক হতে পারে, আমাদের অনুচ্ছেদটা হতে পারে জীবজন্তু বিষয়ক, হতে পারে আমাদের ভ্রমণ বিষয়ক, হতে পারে আমাদের কোনো উৎসব, জাতীয় উৎসব বিষয়ক। যেমন জাতীয় উৎসব বললাম, জাতীয় উৎসব মানেই তো আমাদের এখানে গানের একটা ব্যাপার আসে, এবং গানের ব্যাপার যদি আসে সেখানে আরো অনেক অনুষ্ঠানের ব্যাপার আসে। গান শুধু কেবল আমরা একটা অনুষ্ঠানেই করি না, গান কিন্তু বিভিন্ন অনুষ্ঠানেই করা হয়ে থাকে। এখন যদি এই উৎসবের উৎসবের ওই ক্ষেত্রে ওই প্রেক্ষিতে যদি আমাকে বলা হয় যে তোমার জন্মদিনের আমন্ত্রণ জানিয়ে বন্ধুকে একটি পত্র লেখো, নিশ্চয় আমার শিক্ষার্থীরা খুব সহজে লিখতে পারবেন। এবং এরকম যদি, অথবা এরকম হতে পারে উৎসবের যে কোনো একটা অনুষ্ঠান হচ্ছে বা একটা মেলা হচ্ছে কিংবা একটা সার্কাস হচ্ছে কোথাও, যে স্কুলের কাছাকাছি জায়গাতে,
যদি শিক্ষার্থীরা ভাবে যে আমরা সার্কাসটা দেখতে যাব কিংবা আমরা মেলাটা দেখতে যাব, আমাদের স্কুলের অনুমতি প্রয়োজন। খুব সহজে ওরা একটা আবেদনপত্র করতে পারে যে প্রধান শিক্ষক বরাবর একটি আবেদনপত্র রাখো, তোমরা এই সার্কাস দেখতে যেতে চাও। অথবা চিঠি লেখার ক্ষেত্রে হতে পারে এরকম যে এই যে ঘটনাটা ঘটলো, এর পরে তুমি তোমার বন্ধুকে বা বাইরে যে আছে তাকে একটা চিঠি লিখো, বর্ণনা দিয়ে চিঠি লেখো। আরো হতে পারে, আরো একটা ব্যাপার হতে পারে, এই চিঠিটা কিন্তু গতবারের নমুনা অনুযায়ী যদি আমরা একটু বুঝার চেষ্টা করি যে চিঠিটা কিন্তু কোনো সরাসরি হবে না, এটা নাম দেয়া থাকতে পারে। যেমন দেয়া থাকতে পারে যে তোমার নাম রহমত অথবা রহিমা, তোমার বন্ধুর নাম আক্কাস বা আমিনা, তুমি তোমার বন্ধু ঢাকার বাইরে থাকেন অথবা রাজশাহী থাকেন বা খুলনা থাকেন, যে কোনো ওখানে থাকেন, তোমার জন্মদিনে কিংবা তোমার যে কোনো একটা উৎসবে আসার আমন্ত্রণ জানিয়ে তার কাছে চিঠি লেখো। তার মানে আগে যে একটা সময় ছিল আমরা ক প্রিয় খ দিয়ে চিঠিটা লেখা হতো বা ইতি খ দিতাম, সেরকম এখন আর সেই থাকার সম্ভাবনা নেই। নামটা সম্ভবত উল্লেখ করে দেয়াই থাকবে এবং থাকে সেরকমই, গত কয়েকটা পরীক্ষাতে সেরকমই আছে। আর এখানে আরেকটা ব্যাপার না বললেই নয় যে চিঠির ব্যাপার যখন আসলোই চিঠির অংশগুলো ওকে ভালো করে বুঝে নিতে হবে। আর খামের ব্যাপারটা খুবই জরুরি, দিতে হবে। এটা দিতে অনেকেই খামটা কিন্তু মানে দিতে চায় না, কিন্তু খামাটা অবশ্যই জরুরি। এই কারণে কারণ চিঠি যখন আমরা লিখে থাকি সেই চিঠিটা আমাকে অবশ্যই পোস্ট করতে দিতে হয়। ধন্যবাদ আপনাকে দিদার চৌধুরী, বলছিলেন ভালো করে, চমৎকার করে আমরা শুনছিলাম। সুপ্রিয় দর্শক, একজন টেলিফোনে আছেন। হ্যালো, কে আছেন টেলিফোনে? হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন, কোথা থেকে বলছেন? জি, আমি সাভার থেকে বলছিলাম। হ্যাঁ, কি প্রশ্ন আপনার? আমার প্রশ্নটা হচ্ছে, এখন যে নতুন প্রশ্ন কাঠামো, ওটার মধ্যে যে মানে দরখাস্ত বা চিঠিটা আসবে, ওইটা কিভাবে আসবে? দরখাস্ত চিঠি নিয়ে কথা হচ্ছিল যে কিভাবে আসবে, আপনি যদি আরেকটু পরিষ্কার করেন। ধন্যবাদ। প্রশ্ন যিনি করেছেন তাকে খুবই চমৎকার প্রশ্ন করেছেন। আমরা শুরুতেই সে কথাটা বলেছি, আমার অনুচ্ছেদটা যেই আঙ্গিকে থাকবে, যে বিষয় নিয়ে থাকবে, সেই বিষয়ে ভিত্তিকেই আবেদনপত্র অথবা চিঠি হতে পারে। একটু আগে আমরা বলছিলাম এটা হতে পারে কোনো উৎসব নিয়ে, হতে পারে কোনো জীবজন্তু নিয়ে, হতে পারে আমাদের সুন্দরবন নিয়ে, হতে পারে কোনো দর্শনীয় স্থান নিয়ে, মহাস্থানগড় কিংবা আমাদের সোনারগাঁ নিয়ে, হতে পারে কোনো আমাদের বিজ্ঞান বা প্রযুক্তি নিয়ে। যে বিষয় হোক না কেন, যদি এরকম হয় তাহলে ধরে নিতে হবে যে এই বিষয়ের উপরে ভিত্তি করে চিঠিটা কিংবা আবেদনপত্রটা আসবে। ওইটাই বলা। আপনি কি কোনো যোগ করবেন এটার সাথে? এখানে আরেকটা উদাহরণ আমি যোগ করতে চাই, সেটা হচ্ছে যে যদি অনুচ্ছেদটা এরকম হয় যে বাংলাদেশের নদী নিয়ে, নদীর কোনো একটা বর্ণনা কোনো কিছু দিল, তো সেইখানে আবেদনপত্র বা চিঠিটা এরকম আসতে পারে যে নৌ ভ্রমণের একটা বর্ণনা দিয়ে একটা চিঠি হতে পারে, এরকম হতে পারে। মানে বাচ্চা শিক্ষার্থীরা পারবে এইরকম বিষয়ই ওইখানে দেয়া থাকবে, খুব বেশি কঠিন কিছু দেয়া থাকবে না, যেহেতু পঞ্চম শ্রেণী, খুব বেশি কঠিন। এবং নাম্বারও দেখা যাচ্ছে যে 5 নাম্বার, মাত্র 5 নাম্বার। আচ্ছা, এখানে কতটুকু লিখবে? একটা পরিমাণের ব্যাপার থাকবে না? চিঠিতে সাধারণত বাচ্চারা লিখবেই কতটুকু? চিঠি খুব বেশি বড় লেখার দরকার নেই, কারণ নাম্বার যেহেতু 5, শুধুমাত্র বর্ণনাটা যেটা চাওয়া হচ্ছে সেই বিষয়টার বর্ণনাটা এখানে দিলেই হবে। চিঠির তো কিছু অংশ থাকে, কিছু অংশগুলো, সেই অংশগুলো ঠিকঠাক করে লেখার প্রয়োজন আছে। সেগুলো ঠিকঠাক করে লিখতে হবে, নাম লিখতে হবে, ঠিকানাটা লিখতে হবে, তারপরে খামটা দিতে হবে। স্যার যেটা বললেন, খামটা অবশ্যই দিতে হবে এটা চিঠির ক্ষেত্রে। তবে আবেদনপত্রের ক্ষেত্রে বেশ কিছু নিয়ম আছে, সেগুলো একটু ভালো করে দেখতে হবে। যেমন বিদ্যালয়ের নামটা, বিদ্যালয়ের নাম যদি প্রশ্নে দেয়া থাকে সেই নামটাই ব্যবহার করতে হবে, শিক্ষার্থীর নাম যেটা দেয়া থাকবে সেই নামটাই ব্যবহার করতে হবে, অন্য কোনো নাম ক খ গ ঘ এগুলো দেয়া যাবে না। যেই নামটা দেয়া হচ্ছে, বিদ্যালয়ের নাম যদি দেয়া থাকে সেটাই লিখতে হবে। আচ্ছা, এই ক্ষেত্রে আমার একটা জিজ্ঞাসা, সেটা হলো যে এইটা তো থাকে, আমরা জানি যে এই চিঠিপত্র অষ্টম শ্রেণীতেও, একাদশ দ্বাদশেও এরকম লেখালেখি থাকে। তো যে প্রসঙ্গগুলো আমরা অষ্টম বা একাদশ দ্বাদশে একটু কড়াকড়ি করি, সেটা কি পঞ্চম শ্রেণীতে এত কড়াকড়ি করাটা ঠিক হবে? মনে হয় না, যেহেতু বিষয়টা নতুন শিক্ষার্থীদের জন্য এত কড়াকড়ি হয়তো হবে না, আর শিক্ষার্থীদের উপযোগী বিষয়ই থাকবে, অত কড়াকড়ি করে হয়তো। আর চিঠি লেখার ক্ষেত্রে ওরা তো আসলে চিঠি লিখেই নেই, তাই না? ওরা কিন্তু এই পত্রিকা মানে
পরীক্ষাতেই বোধহয় প্রথম চিঠি প্রথম লিখবে বা চিঠি লিখবে, এই কারণ জাতীয় চিঠির সঙ্গে তো ওরা পরিচিত না, তাই না? এই জায়গাগুলোতে আমাদের মনে হয় যারা শিক্ষক আছি বা যারা খাতা মূল্যায়ন করবেন তাদেরও একটু একটু কি বলবো, একটু সদয় হয়ে আসলে দেখা উচিত হবে। তো আমরা একটু অন্য প্রসঙ্গে যাই, সেটা হলো যে এই যে বহু নির্বাচনের যে ক্ষেত্রটি আছে, বহু নির্বাচনের জন্য দেখা যাচ্ছে যে এটা প্রথমে 5 নাম্বার থাকছে। হ্যাঁ, আমি 1 নাম্বার প্রশ্ন দিয়েই ধরি, যেখানে যে অনুচ্ছেদটা দেওয়া থাকছে, এইটি তারা উত্তরটি করবে কিভাবে? উপরের অনুচ্ছেদটি, হ্যাঁ, এবার তো কোনো নমুনা প্রশ্ন নেব দিচ্ছে না। তো গত বছর একটা নমুনা প্রশ্ন আমরা পেয়েছিলাম, তো সেইটি ওরা লিখবে কি করে? স্টুডেন্টরা খাতায় লিখবে কি করে? এখানে আমাদের প্রথমে যে অংশটা 1 থেকে 5 পর্যন্ত, এটা পুরোটাই হচ্ছে বইয়ের বাইরে একটা অনুচ্ছেদ থেকে থাকবে। সেই কারণে ওই অনুচ্ছেদটাকে পড়েই ওইখান থেকে উত্তরটা নিয়ে লেখার চেষ্টা করতে হবে। খাতায় তারা তুলবে কি করে? খাতায় এখানে প্রশ্নতে যেরকম থাকে যে সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখো, প্রশ্নে গত বছর এরকম ছিল। তো এই ক্ষেত্রে প্রশ্নটা তোলার দরকার নেই, শুধু ক খ গ ঘ দিয়ে উত্তরের যে শব্দটা সেই শব্দটা লিখে দিলেই হবে। তার মানে এখানে যেমন গত বছর এরকম দেখছিলাম যে 1 নম্বরে দেখা যাচ্ছে ছড়া, নাটক, সঙ্গীত, কবিতা ইত্যাদি। তো এখানে যদি গ উত্তর হয় তাহলে সে লিখবে সঙ্গীত, গ লিখে সঙ্গীত লিখবে, তাই তো? আর যদি ক হয় তাহলে হয়তো সে ক লিখে ছড়া, এইভাবে লিখলো। আর এই যে শূন্যস্থান পূরণের, হ্যাঁ, 2 নম্বরে হলো শূন্যস্থান পূরণ, সেখানেও 5 নাম্বার। এখন শূন্যস্থানের ক্ষেত্রে আপনারা কি বলছেন? শূন্যস্থানের বিষয়টা সরাসরি আগে যেরকম শূন্যস্থান থাকতো একটা বাক্য শূন্যস্থান, সেই রকম না। এই শূন্যস্থানটা হবে একটু ভিন্ন নিয়মে। এখানে কিছু শব্দ আর কিছু শব্দের অর্থ দেয়া থাকবে, সেইটার উপর ভিত্তি করে প্রশ্নটা এইভাবে থাকবে, কয়েকটি শব্দ শব্দার্থ দেয়া হলো, নিচের বাক্যগুলোর শূন্যস্থানের উপযুক্ত শব্দটি উত্তরপত্রে লেখো। তার মানে এখানে আমাদের প্রশ্ন যেরকম বলছে সেই রকমই আমাদের অনুসরণ করতে হবে। সেই জন্য আমাদের পুরো বাক্যটা হয়তো না তুললেও হবে, শুধু এখন এখানে বলা হচ্ছে উপযুক্ত শব্দটি। ছাত্রছাত্রীরা কনফিউজড হতে পারে, একটা ভুল হতে পারে ওদেরকে। আপনি 2টো কলাম আছে, তো একটা কলমের মধ্যে শব্দ, একটা কলমের মধ্যে আছে শব্দার্থ। এখন ওরা যদি মনে করে যে শব্দটি চেয়েছে, অতএব শব্দের নিচে যে জিনিসগুলো আছে আমি সেগুলো বসাবো, আসলে কি সেগুলোই বসাবো। আমরা শব্দের অর্থগুলো এখানে শিক্ষার্থীদের সাহায্য করার জন্য, যদি কোনো শব্দ সে বুঝতে না পারে সেই ক্ষেত্রে শব্দের অর্থগুলো এখানে দেয়া আছে, যেন এলোমেলো করে দেয়া আছে। হ্যাঁ, এলোমেলো করে। আচ্ছা, এখন উত্তরটা লিখবে কি করে? দিদার চৌধুরী, আপনি কি বলছেন? উত্তরটি কি লিখবার সময় সে কি পুরোটি বাক্যটা লিখবে? আমি আপনার কাছে আসবো, কিন্তু একটা ফোন নিয়ে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? হ্যাঁ, ভালো আছি, কে বলছেন? জি, আমি মিরপুর, ঢাকা থেকে শাকিল বলছিলাম। হ্যাঁ, আপনার কি প্রশ্ন? জি, আমি হাসিনা মমতাজ ম্যাডামের কাছে একটু জানতে চাচ্ছিলাম বিষয়টা, সেটা হলো যেটা এবার নতুন সংযোজন আমাদের, ওই যে কম্পিটেন্সি বেসড যে আবেদনপত্র অথবা চিঠি থাকবে ওই বিষয়টা নিয়ে। প্রথমত হলো ন্যাপের নির্দেশনা অনুযায়ী আমি যতটুকু জানি এবং কনফার্ম ভাবে জানি, সেটা হলো খামের ব্যাপারে খাম আঁকতে পারে বাচ্চারা, কিন্তু খামের জন্য কোনো নম্বর বরাদ্দ নেই। আর বিষয়টা আরেকটা বিষয় আমি একটু জানতে চাচ্ছিলাম, সেটা হলো এই যে টেক্সট থেকে বা বাইরের পাঠ্য বই বহির্ভূত কোনো টেক্সট থেকে যদি কোনো আবেদনপত্র অথবা চিঠি দেওয়া হয়, সেক্ষেত্রে শিক্ষক হিসাবে অভিজ্ঞতা তৈরি করার জন্য আপনাকে আমাকে টেক্সট নির্বাচন করতে কি বেশি সতর্ক অবলম্বন হতে হবে কিনা বা করতে হবে কিনা? আর একটা হলো এই টেক্সট থেকে পাঠ্য বই বহির্ভূত এইটা বিষয়টা যখন বাচ্চারা চিঠি অথবা লেটার লিখবে, সেক্ষেত্রে আমেরিকান স্টাইল না ব্রিটিশ স্টাইল, কোন স্টাইলটা তারা ফলো করলে পরিপূর্ণ নাম্বার পেতে পারে, যদি একটু কাইন্ডলি ডিটেইলস জানাবেন। ধন্যবাদ আপনাকে। কিন্তু আমি আমার আলোচনার মধ্যে একটু বলেছিলাম যে আমাদের একেবারেই ছোট্ট কোমলমতি যারা, তাদেরকে এখনই ব্রিটিশ আমেরিকান এই স্টাইলের মধ্যে না ফেলে তাদেরকে দিয়ে আপাতত আমরা চিঠির প্র্যাকটিসটাই করাই না কেন? এটা হাসিনা মমতাজকে জিজ্ঞাসা করেছেন, কিন্তু আপনি যদি একটু উত্তর দেন, নেপ থেকে কি এরকম কোনো সুনির্দিষ্ট ইনস্ট্রাকশন আছে খামের ব্যাপারে? আপনি কিন্তু খাম সম্পর্কে বলেছিলেন। হ্যাঁ, আসলে ব্যাপারটা হলো এটা গতবারের নমুনায় কিন্তু আমরা খামটা ছিল না। খামটা যেহেতু ওই যে একটু আগেই যে কথাটা বলা হচ্ছিল যে কোমলমতি শিশুদের চিঠি লেখায় অভ্যস্ত করা,
সেটাই আমাদের মূল টার্গেট ছিল, যার কারণে খামটাও পারলো কি পারলো না, যার কারণে খামের জন্য কোনো নাম্বার গতবারে বরাদ্দ ছিল না। তবে আমি মনে করি খামটা দেওয়া উচিত এই কারণেই, কারণ তার একটা চিঠির পরিপূর্ণতার কিন্তু খাম ছাড়া কিন্তু হয় না। নাম্বার দিক বা না দিক, হোক বা না হোক, খামটা আমার মনে হয় দেওয়াটাই সমীচীন। মানে এইটা আমরা বলতে চাই যে ঐচ্ছিক, যদি দেয় ভালো, ভালো না দিলেও নাম্বার কাটা যাবে না তার, সে কারণেই। আর চিঠির আরেকটা ব্যাপার এখানে আছে, শাকিল স্যার কথাটা হয়তো আর একটু বলতে পারতেন, যে চিঠি এবং আবেদনপত্র লেখার কতগুলো ব্যাপার আছে। এটা ব্রিটিশ আমেরিকান আমি বাদ দিই, ওটা যে রকমের লেখো তাতে কোনো সমস্যা নেই, কিন্তু যখনই আমি লিখবো আবেদনপত্রটা অবশ্যই একটা পৃষ্ঠায় হতে হবে। এবং আবেদনপত্র, আমাদের যে আবেদনপত্র আছে বাচ্চাদের জন্য, এটা অনেকে আমি দেখেছি পরীক্ষা। আমি একটু আপনার সাথে একটু দ্বিমত পোষণ করি, খুব বিনয়ের সঙ্গে দ্বিমত পোষণ করি। ধরুন এটা তো আবেদনপত্রের একটা ডামি, তাই না? আবেদনপত্র কি কারো কাছে সে করছে না, কিন্তু আমি দেখতে চাই যে সে আবেদনপত্র লিখতে পারে কিনা। এখন আমার ছোট্ট বাচ্চা, সে যদি এটা বাঁ থেকে শুরু করে ডানে শেষ করে, আমাদের শিক্ষক মন্ডলী, এটি তো একটা নমুনা, এটি কিন্তু সে করছে না, তাই না? এইটির ক্ষেত্রে এতটা মানে রুষ্ট হওয়ার কারণটা কি? চমৎকার কথা বলেছেন এবং খুবই সুন্দর, মানে ভালো লেগেছে আপনার প্রশ্নটা। এই ব্যাপারে কোন রকমের ধরাবাঁধার নিয়ম নেই, তাকে যে মানে 2 পৃষ্ঠা লিখতে পারবে না কেউ কিন্তু বলেনি, এবং আমাদের কোনো ইনস্ট্রাকশনও নাই, নাম্বার কাটবেন তাও কিন্তু বলা নেই। কিন্তু আমার একটা খাতার সৌন্দর্য আছে, আমরা একটা কথা বলে থাকি, মেকআপ গেট আপ। তো আমার যেই খাতাটা, যেই মানে আমার উত্তরপত্রটা চমৎকার এবং মানে খুবই সুন্দর সাজানো থাকবে, স্বাভাবিক কারণেই যিনি খাতা দেখবে তার মনটা ভরে যাবে। আর যে আমি হিজিবিজি করে এই পাতা থেকে ওই পাতায় একটা আবেদনপত্র গেলাম, কারণ আমার পয়েন্ট তো অনেক কম, একটা ফর্ম ফিল আপও আমি 2 পাতায় যেতে পারি, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু 1 পাতায় করাটাই সবচেয়ে ভালো। আমাদের পরামর্শ 1 পাতায় লেখাটাই সবচেয়ে ভালো। আর চিঠিটা বাম, কিন্তু আপনি তাহলে ওটা বললেন তো যে কেউ যদি 2 পাতা লিখে ফেলে, তাহলে আমার মনে হয় না এক্সামিনার এই নাম্বার কাটার কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। আমি যদি এরকম মানে কেউ মানে করার জন্য মানসিকতা থেকে থাকে, আমি বিনীতভাবে অনুরোধ করব যে না, আমরা তার যোগ্যতা যাচাই করছি সে লিখতে পারছে কিনা। পরবর্তী সময় আমরা দেখবো তার স্ট্রাকচারটা সে মানে এমনিতেই শিখে ফেলতে পারবে, কতটুকু আমার দিতে হবে, কত পরিষ্কার আমি দিতে পারবো। ওই কড়াকড়িটা আমরা করবো 11-12 যখন আমরা যখন আরেকটু বড় হবে আমাদের বাচ্চাগুলো। ধন্যবাদ, আপনি চমৎকার করে বলছেন। হাসিনা মুমতাজ, যে প্রসঙ্গ নিয়ে আমরা একটু আগে বারবার দেখি যে আমাদের মধ্যে খুব করেই আবেদনপত্র এবং চিঠি ইত্যাদি নিয়ে কথাবার্তা আছে, কিন্তু আমার আরেকটা বিষয় মনে হয়, এখানে যুক্ত বর্ণ বিভাজন এবং যুক্ত বর্ণ দিয়ে শব্দ গঠন, বাক্যে প্রয়োগ ইত্যাদি, এখানেও 5 নাম্বার থাকছে। এইটি কি করে তারা করবে? যুক্ত বর্ণ বিশ্লেষণ বা বিভাজন করবার ক্ষেত্রে তারা কিভাবে লিখবে? তারা কি শুধু কথার কথা শুধু ক্ষীয় থাকে ক এবং মূর্ধন্য ষ লিখবে, নাকি মাঝখানে যোগ চিহ্ন দিবে, নাকি অন্য কিভাবে উপস্থাপন করবে? না, যেভাবে বলেছেন স্যার ওইভাবে যুক্ত বর্ণটা দেয়া থাকবে, যেমন ক্ষীয় উদাহরণ দিলেন, যুক্ত বর্ণ, তারপরে যুক্তবর্ণ বিভাজন, তারপর গঠিত শব্দ বা বাক্য, যেটাই প্রশ্নে চাওয়া হচ্ছে 3টা প্রথমে ভাগ করে নিলে সবচেয়ে সুন্দর হয়। তারপরে যুক্তবর্ণগুলো লিখলো, যুক্তবর্ণ বিভাজনের ক্ষেত্রে মাঝখানে একটা যোগ চিহ্ন দেখাতে হবে, যেহেতু 2টা বর্ণ মিলে একটা যুক্তবর্ণ হয়েছে। হসন্ত দেওয়ার দরকার আছে, মানে হসন্ত দেওয়ার দরকার আছে, যেহেতু যুক্ত হচ্ছে হসন্ত কারণেই, বসন্তের কারণেই যুক্ত হচ্ছে, এই কারণে। তারপরে শব্দ বা বাক্য যেটা চাওয়া হবে সেটা ব্যবহার করে, ওই যুক্ত বর্ণটা ব্যবহার করে শব্দ বা বাক্যটা তৈরি করতে হবে। আচ্ছা আচ্ছা, আপনি কি একমত? হ্যাঁ, চমৎকার ভাবে বলেছেন ম্যাডাম, খুবই সুন্দর ভাবে বলেছেন। অবশ্যই যুক্তবর্ণ ব্যাপারটা সেরকমই হবে। তবে এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, আমাদের এখানে 2টা প্রশ্ন আছে, কিন্তু এটা 2টাই কিন্তু বাচ্চা থেকে শিখতে হবে। একটা হলো যুক্তবর্ণ বিভাজন করে দেখানো এবং যুক্তবর্ণ দিয়ে শব্দ গঠন, এই হলো একটা। আর আরেকটা হলো যুক্ত বর্ণ ব্যবহার বাক্যে প্রয়োগকরণ, কারণ তাকে যুক্ত বর্ণটা দেখাতে হবে এবং সেটাকে বাক্যে প্রয়োগ করে, অর্থাৎ বাক্য রচনা করতে হবে। সেদিকটার জন্য বাচ্চারা খেয়াল রাখবে। যুক্ত বর্ণ বাক্যে কিভাবে প্রয়োগ করে? যুক্ত বর্ণ তো শব্দে প্রয়োগ করবে। যুক্ত বর্ণ প্রয়োগ করে বাক্যে প্রয়োগ করা, অর্থাৎ যুক্ত বর্ণের শব্দ তৈরি করবে, সেই শব্দটা সে বাক্যে ব্যবহার করবে, বাক্যে ব্যবহার করবে। যেমন হতে পারে যে ক্ষীয় দিয়ে করলো ক্ষতি, হ্যাঁ, যেমন কারোরই ক্ষতি করা, মানে কারোর ক্ষতি করা আমাদের উচিত নয়, ব্যাস হয়ে গেল।
ক্ষীয় দিয়ে সে মানে বাক্যটা মানে তৈরি সে করে যে ফেলবে। শব্দটি তৈরি করলো এই শব্দটি দিয়েই এই তাকে শব্দটি একটি বাক্য দিয়েই তৈরি সে করতে হবে। বাক্য আচ্ছা, তৈরি করতে সেক্ষেত্রে হবে। কি ওই ক্ষতি যে সে ব্যবহার করলো, আন্ডারলাইন করা বা এগুলো এত কঠিন কিছু করবে? করলে পরে ভালো, না করলেও কোনো সমস্যা নেই, কারণ সে তো ওটা করেছে, অনেকে করে থাকে। তবে হ্যাঁ, আন্ডারলাইনের ব্যাপারে যদি করতে চায় সে, আমি আরেকটা জিনিস বলবো, অনেকেরই একটা অভ্যাস আছে যে বিভিন্ন কালির কলম ব্যবহার করা। এই ব্যাপারটা যেন কখনোই না করে, এতে করে তার সময়ও নষ্ট হয়, নাম্বারও বাড়ে না, বরং তার একটা কলম রেখে আরেকটা কলম নিয়ে সময়টা অনেক নষ্ট হয়। আমি সে ব্যাপারে ওদেরকে বলবো যে না, এখন থেকে অভ্যাস করুক ওরা। আমরা একটা ফোনে যাব। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? আপনি? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি, আমি রানীগঞ্জ থেকে শিমু বলছি। কি প্রশ্ন? আমার প্রশ্নটা হচ্ছে যে রচনার ব্যাপারে। নায়াগ্রা জলপ্রপাত যে রচনাটা দেওয়া হয়েছে, বা এখান থেকে যদি কোনো অনুচ্ছেদ দেওয়া হয়, তাহলে কি এটাকে বই থেকে ফিল আপ করা হবে, নাকি এখান মানে রচনাটা নিজের আঙ্গিকে লিখতে হবে? আচ্ছা, রচনা নিয়ে আমরা একটু শেষ দিকে, আমরা আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা দেখি, খুব দ্রুত যাচ্ছি, আমরা রচনাতে গিয়ে পৌঁছতে পারবো। হ্যাঁ, আরেকটা ফোনে যাব আমরা। হ্যালো হ্যালো। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আমি মগবাজার থেকে অভিভাবক বলছি, আমার নাম ফারা। হ্যাঁ, কি প্রশ্ন? আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে অনুচ্ছেদের উপরে গতবার আমরা দেখেছি যে প্রশ্ন যে ছিল 3টা অথবা 4টা প্রশ্নের উত্তর করতে হতো, যেগুলো মার্কস ছিল 1, কোনোটার 2, 3 এরকম করে। এবার সৃজনশীল করে 3টা প্রশ্ন দেওয়ার কথা বলা হচ্ছে, প্রতিটাতেই 5 করে। এখন এই 5 নাম্বারের, যেহেতু অনুচ্ছেদটা আনসিন, আমি মানে জানতে চাচ্ছিলাম ওনাদের কাছে যে এই আনসিন অনুচ্ছেদ থেকে 5 নাম্বার করে বানিয়ে লেখাটা কিন্তু বাচ্চাদের জন্য একটু কঠিন, কারণ 5 নাম্বারের জন্য তারা কিভাবে লিখবে, আগে যেমন 1 নাম্বারের জন্য টু দা পয়েন্ট আনসার করলে হতো, এখন কিন্তু তাকে ওই অনুচ্ছেদটা পড়ে বুঝিয়ে 5টা লাইন লিখতে হবে, এবং এরকম 15টা লাইন তাকে 3টা কোশ্চেনের জন্য আনসার করতে হবে সৃজনশীল ভাবে নিজের ভাষা দিয়ে। তো একটু বলবেন কি যে কিভাবে লিখলে বা কত লাইনের মধ্যে লিখলে বা কিরকম হলে মানে মার্কসটা পাওয়া যাবে? কারণ ধন্যবাদ, আপনার প্রশ্ন আমরা বুঝতে পেরেছি। দেখি আমরা উত্তরে যাওয়ার চেষ্টা করি। দিদার চৌধুরী, আপনি যদি এইখান থেকে শুরু করেন। চমৎকার প্রশ্ন করেছেন। আসলে এই প্রশ্নটা আমার মনেও যাচ্ছিল যে এই পাঠ্য বই বহির্ভূত যদি এইরকম অনুচ্ছেদ থাকে, যেমন আমরা গতবারের প্রশ্নটা ধরতে পারি। উত্তরে চলে যান। হ্যাঁ, গতবার প্রশ্ন ধরতে পারি, আমরা যোগাযোগের উপরে দেওয়া হয়েছিল। ওনার কাছে যদি এই গতবার প্রশ্নটা থেকে থাকে, উনি নিশ্চয়ই এটা দেখতে পাবেন যে এই অনুচ্ছেদ ভিত্তিক যে প্রশ্নগুলো হয়েছে, প্রথম প্রশ্ন হচ্ছে কম্পিউটার ব্যবহার করে শেখা যায় এমন 5টি কাজের নাম লেখো। নিশ্চয় বাচ্চারা কম্পিউটার সম্পর্কে 5টা কাজ খুব সহজেই লিখতে পারবে। এবং এরকম যদি অনুচ্ছেদ হয়ে গাছপালা নিয়ে তোমার না, দেখুন, কম্পিউটার নিয়ে যেটা ঠিক আছে, কিন্তু আপনি খেয়াল করবেন যে কম্পিউটার কিন্তু আমাদের সাধারণ মানুষের এখনো ধরাছোঁয়ার বাইরে। গ্রাম বাংলায় এখন পর্যন্ত ঠিকই আছে, কিন্তু আমার এই যে অনুচ্ছেদটা আছে এর মধ্যে কিন্তু কম্পিউটারের 5টার অধিক কাজ কিন্তু লেখা আছে, দেয়া আছে। তাকে মনোযোগ দিয়ে অনুচ্ছেদটা পড়তে হবে। অনুচ্ছেদটা পড়ার ব্যাপারে আরেকটা কিউ আপনি চমৎকার দিয়েছেন। আমি পরীক্ষার্থীদেরকে বলবো, এই অনুচ্ছেদটা বহির্ভূত অনুচ্ছেদ আর পাঠ্য বই সম্পৃক্ত অনুচ্ছেদ, যখন সে প্রশ্নটা হাতে পাবে, প্রথমে অনুচ্ছেদটা একবার মনোযোগ দিয়ে পড়বে, দ্বিতীয়বার যখন সে সঠিক উত্তর দিতে যাবে আরেকবার মনোযোগ দিয়ে পড়বে, পড়ে সঠিক উত্তরটা দেবে, আরেকবার মনোযোগ দিয়ে পড়বে, পড়ে সে শূন্যস্থানটা দেবে, আরো একবার মনোযোগ দিয়ে পড়ে সে প্রশ্নের উত্তরগুলোতে যাবে। তাহলে খুব সহজেই তার ভিতরে ঢোকা যাবে এবং সে এখান থেকে খুব সহজেই উত্তর। আচ্ছা, আমাদের হাতে সময় কিন্তু খুব কম, খুব সময় কম, অনেকগুলো বিষয় রয়েছে, আমরা খুব দ্রুত কিছু কিছু জায়গায় যাই। হাসিনা মমতাজ, আপনি আমার কাছে জিজ্ঞেস করতে চাই, এই যে অনুচ্ছেদ বা কবিতার মূল ভাব, হ্যাঁ, এটা আসলে কতটুকু লিখবে? এটা মূল ভাব অনুচ্ছেদটা যতটুকু দেয়া থাকে সেই অংশটারই। আমরা জানি যে মূল ভাব লিখতে গেলে একটা নিয়ম আছে, যে যেটা দেয়া থাকবে সেটার 3 ভাগের 1 ভাগ লিখতে হয়, এরকম একটা নিয়ম আছে। তো সেই নিয়মটা শিক্ষার্থীরা মোটামুটি একটু মাথায় রাখলেই হবে, যে যা দেয়া আছে সেটা থেকে 3 ভাগের 1 ভাগ মূল অংশটা, মূল ভাবটা, একেবারে মূল কথাটা কি সেই অংশটা লিখে দিলেই হবে। সেটা লাইনের কোনো বাধ্যবাধকতা নেই, তবে খুব বেশি বড় হওয়া যাবে না। আমরা জানি যে সারাংশ বা মূল ভাব এগুলো হবে খুবই ছোট আকারে, খুব ছোট আকারে। আর কবিতার ক্ষেত্রে, কবিতা যে অনেক সময় এলোমেলো অবস্থায় থাকছে বা কিছু, হ্যাঁ, তারা কিভাবে লিখবে? কবিতার মুখস্থ করবে কিভাবে? তারা কি একদম পুরো থেকে মুখস্থ করবে?
এইখানে আমাদের প্রশ্নটা যেভাবে থাকে, আগে যেটা আসতো যে কবিতা মুখস্থ লিখতে হতো, এখন সেই মুখস্থের ব্যাপারটা নেই। এখন কবিতার চরণগুলো উল্টাপাল্টা করে আসে, এলোমেলো করে আসে, সেটাকেই সাজিয়ে লিখতে হবে। 6 নাম্বারের 6টা লাইন দেয়া থাকবে। সেই ক্ষেত্রে এই 6টা লাইন কবিতার কোন অংশ থেকে আসবে সেটা কিন্তু কেউ বলতে পারছে না। এই কারণেই পুরো কবিতাটা শিক্ষার্থীদের মুখস্থ রাখতে হবে। সেটা মুখস্থ লিখার জন্য না, মুখস্থ রাখতে হবে যেন চরণগুলো যেখান থেকে আসুক না কেন শিক্ষার্থী যেন লিখতে পারে। তো সেটার উপরে 6 নাম্বার চরণগুলো সেইভাবেই সাজিয়ে লিখবে বইয়ে যেভাবে আছে। বইয়ে কোনো লাইন যদি একটু এগিয়ে থাকে এগিয়ে লিখবে, একটু পিছনে থাকলে সেটা পিছনে লিখলে সুন্দর হয়। যেহেতু বলছে চরণগুলো সাজিয়ে লেখো, সাজিয়ে লেখা মানেই হচ্ছে বইয়ের মতো করে কবিতাটা, মূল কবিতাটা যেরকম সেইভাবেই লিখতে হবে। অর্থাৎ বিন্যাসের দিকে আপনি বলছেন, বিন্যাসের বিন্যাসটা দিকে, যেন হ্যাঁ, সুন্দর করা হয়। হ্যাঁ, আর এখানে তো আর সবকিছু ওই দাড়ি কমা সেমিকোলন তো যা আছে সবই ঠিক থাকবে, সেমিকোলন ঠিক থাকবে, এগুলো প্রশ্নতেই থাকে। তার মানে তাকে রিঅ্যারেঞ্জ করতে হবে এক rearrange অর্থে। করতে এটা হবে, যদি হ্যাঁ। আমরা এই রিঅ্যারেঞ্জের কথা ধরি, তারপরে আরেকটা অংশ থাকে কবিতার, যে কবিতা অংশটাকে কোন কবিতার অংশ, কবিতার নামটা শুধু একটা বাক্যে লিখে দিলেই হবে। এখানে তারপর কবিতাটির কবির নাম, কবিতাটির কবির নাম, এটাও 1 নাম্বার, শুধু কবির নাম লিখে দিলেই হবে। তারপর কবিতা অংশ থেকে প্রশ্ন, এখানে এইবার একটা বা দুইটা প্রশ্ন থাকতে পারে। দুইটা প্রশ্ন যদি থাকে সেই ক্ষেত্রে এক এক করে দুইটা প্রশ্ন থাকতে পারে। যেহেতু নাম্বার 1, এই জন্য বেশি কথা লেখার দরকার নেই, বেশি কিছু লেখার দরকার নেই, অল্প কথায় শুধু যা চাওয়া হয়েছে সেই জিনিসটাই লিখে দিলেই হবে। 2 নাম্বার হলেও একই কথা, খুব বেশি কথা লেখার দরকার নেই, 2-3 লাইনে উত্তরটা উত্তর হতে পারে। আচ্ছা, আমরা রচনা লিখন নিয়ে যে প্রশ্নটা এসেছিল, আপনি একটু রচনা লিখনের কথা বলবেন। এখানে সংকেত বা ইঙ্গিত দেওয়া থাকবে, সংকেত থাকবে, ইঙ্গিত দেওয়া থাকবে, এগুলো নিয়ে একটু কথা বলুন। ধন্যবাদ। রচনা নিয়ে একটু আগে জানতে চেয়েছিলেন। হ্যাঁ, গতবারের প্রশ্নটা যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে আমরা সেখানে দেখতে পাবো বেশিরভাগ রচনায় কিন্তু আমাদের পাঠ্য বই সম্পৃক্ত হয়ে এসে থাকে। তার মানে বাইরেও আসে এবং পাঠ্য বই সম্পৃক্ততা যে আমার বিষয়গুলো আছে, এই বিষয়গুলো যদি ভালো করে আমরা আত্মস্থ করতে পারি তাহলে রচনাটা আমরা কমন আশা করি পেয়ে যাব। তবে হ্যাঁ, উনি যে কথাটা বলেছেন যে বই যেমন আছে তেমন কি হুবহু লিখবে নাকি ভিন্নভাবে লিখবে, না, উনি যেমন খুশি লিখতে পারে আমার শিক্ষার্থী, তাতে কোনো সমস্যা নেই। তবে একটু খেয়াল রাখতে হবে, যেমন উনি নায়াগ্রার কথা বলেছেন, নায়াগ্রার লিখতে গেলে ভূমিকায় কি লিখবে, অবশ্যই একটা ভূমিকা থাকবে, ভূমিকাটা নায়াগ্রার দিতে হবে। এবং বই থেকে দিতে পারেন, উনি বইয়ের বাইরে থেকেও দিতে পারেন তথ্য, যদি সে আরও সংগ্রহ করতে পারে নায়াগ্রাটা কোত্থেকে উৎপত্তি হয়েছে বা নামটা কোত্থেকে আসছে, এগুলো দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। বইয়ের বাইরেও তথ্য দেয়া যাবে, তবে লক্ষ্য রাখতে হবে যে আমার যে সংকেতগুলো দেয়া আছে এই সংকেতগুলো আমার পরিপূর্ণতা পাচ্ছে কিনা, এবং যদি এর বাইরেও সে দিতে চায় তাতেও কোনো সমস্যা নেই, এর সঙ্গে সে অ্যাড করতে পারবে। আর যে 200 শব্দের মধ্যে লেখার ব্যাপার আছে, তো 200 শব্দ ওরা কিভাবে মাপবে? আচ্ছা, আসলে 200 শব্দ তো একেবারেই সরাসরি মেপে দেওয়া যাবে না। যেমন গতবারের একটা নমুনা উত্তরের কথা আমি বলি, আমার সেই নমুনা উত্তরে আমি শব্দ পেয়েছি 190টা, 200টা হয়নি। তো কাজেই এটা ওভাবেই ঠিক পরিমাপ করার সম্ভব না যে 200 ওয়ার্ড আমরা নিজেরা বড়রাও অনেক সময় পারি না। তো বাচ্চাদের উপর আমরা এই বোঝাটা না দিয়ে আমার মনে হয় এটুকু বলতে পারি, যাদের হাতের লেখা একটু বড় তারা যদি, যাদের মানে একটা লাইনে যদি 5টা করে শব্দ হয়, যদি সে 10টা বাক্য একটা পৃষ্ঠায় লিখতে পারে, কত হচ্ছে আমার 50টা, তাহলে সেই হিসাবে 2 পৃষ্ঠা 2.5 পৃষ্ঠার মতো হচ্ছে। আর যাদের লেখা একটু ছোট আছে ওদের জন্য ঠিক সেই হিসাবেই যাবে, ওদের হয়তো মানে 2 পৃষ্ঠাই হয়ে যাবে। তবে যাদের লেখা আরো একটু, অনেকে আবার কিন্তু এই 12 লাইনও লেখে, সেই হিসাবে কিন্তু আমার 2.5 থেকে 3 পৃষ্ঠা 3.5 পৃষ্ঠা। মানে ওরা যদি একটু আগে দেখে নেয়, হাতে যেহেতু অনেক সময় আছে, এই জন্য আমরা বলবো যে তোমরা একটু দেখে নিয়ে একটু বাসায় একটু প্র্যাকটিস করলে, একটু অনুশীলন করলে পারে। ধন্যবাদ। আপনি হয়ে আচ্ছা, খুব সংক্ষেপে আমি আপনার কাছে জানতে চাইবো, হাতে সময় একদম নেই কিন্তু আমার এই প্রশ্নের উত্তরটা নিতেই হবে। সেটা হলো যে ফর্ম পূরণের একটি ব্যাপার আছে। ফর্ম পূরণের যে অংশটা ফর্মে দিয়ে দেওয়া আছে, এটা তো তুলতে হবে নাকি? এটা তুলতে হবে, তারপর ডট ডটও দিতে হবে, ডট ডট বা একটা আন্ডারলাইন করলেও হবে, দাগ দিলেও হবে, যদি ডট ডট না দিয়ে স্কেল দিয়ে দাগ দেয় সেটা করলেও হবে। তবে পুরো জিনিসটাই যেইভাবে প্রশ্নে দেয়া থাকবে সেটা তুলে ওইখানে ফর্মটা ফিল আপ পূরণ করতে হবে। হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ। আমাদের একদম শেষ পর্যায়ে আপনি কি বলবেন আমাদের যারা শিক্ষার্থী, হাতে সময় আছে ওদের, কিন্তু আপনার একটা পরামর্শ চাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার পরামর্শ থাকবে তোমাদের জন্য, ভয় পাওয়ার কোনো কারণ নেই।
উদ্বিগ্ন হওয়ারও কোনো কারণ নেই, দুশ্চিন্তারও কোনো কারণ নেই। কারণ আমরা পুরো একটা বছর ধরে বইটা পড়ে এসে পরীক্ষা দেব এবং আমার বইয়ের বাইরে কোনো প্রশ্নই আমাদের হবে না। বইটা ভালো করে পড়ো, মনোযোগ দিয়ে পড়ো এবং অন্তর দিয়ে অনুধাবন করে প্রশ্নগুলো তোমরা তৈরি করো। আশা করি তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ বইয়ের বাইরে একমাত্র পাঠ্য বই বহির্ভূত অনুচ্ছেদ ছাড়া আর কোনো কিছুই বইয়ের বাইরে থেকে ধন্যবাদ আসবে আপনাকে না। হাসিনা মমতাজ, খুব সংক্ষেপে। আমি যেটুকু বলতে চাই, শিক্ষার্থীদের ক্ষেত্রে স্যার যেটা বললেন যে ভয় পাওয়ার আসলে কিছু নেই, প্রশ্ন খুব সহজ হবে এরকমই আমরা আশা করি। সেরকম করে বইয়ের প্রতিটা শব্দ, প্রতিটা বাক্য খুব ভালো করে পড়তে হবে, যেহেতু শিক্ষার্থীদের বানানের ব্যাপার প্রশ্ন থাকে, পদ নির্ণয়ের প্রশ্ন থাকে, এই জন্য প্রতিটা শব্দ খুব ভালো করে পড়তে হবে। ধন্যবাদ হাসিনা মমতাজ, ধন্যবাদ দিদার চৌধুরী। সুপ্রিয় দর্শক, আমরা আমাদের এই আলোচনার একদম শেষ পর্যায়ে শুধু এই কথাই বলতে চাই যে খুব ভালো করে মন দিয়ে যারা প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা দেবে, হাতে কিছুদিন যেহেতু সময় আছে, তাদের প্রস্তুতি নিশ্চয়ই হতে থাকবে, আমরা সেই প্রত্যাশাই ব্যক্ত করছি। আমরা রবি, মঙ্গল, বৃহস্পতি 3 দিন বাংলা ভাষী নিয়ে অনুষ্ঠান করছি। আগামী মঙ্গলবার আমরা প্রাথমিক শিক্ষা সমাপনীর ইংরেজি বিষয় নিয়ে কথা বলবো, যে পরিবর্তনগুলো হয়েছে এই পরিবর্তনগুলো নিয়েও কথা বলবো। আশা করি আমাদের সঙ্গে থাকবেন। অনুষ্ঠান শেষ করবার আগে শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই, অনেক অনেক অভিনন্দন জানাই যারা এসএসসি পরীক্ষায় পাশ করেছে এবং রেকর্ড পরিমাণে এবার পাশ। আমাদের এই পরীক্ষা প্রস্তুতি অনুষ্ঠান থেকে তাদের জন্য অফুরন্ত আমাদের শুভেচ্ছা রইল। বাংলা ভিশনের পক্ষ থেকে অফুরন্ত শুভেচ্ছা জানিয়ে আমরা শেষ করলাম আজকের পরীক্ষা প্রস্তুতি। আপনারা ভালো থাকুন, ভালো রাখুন।